আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের যে গল্পটি এক্সপ্লেইন করব এটি 2025 সালের বলতে গেলে সেরা সাইকোলজি মারাঠি ভাষার নির্মিত মুভি। এই মুভিতে এমন সব অপ্রত্যাশিত টুইস্ট রয়েছে যা আপনাদেরকে হতভম্ব করে ফেলবে। যখনই আপনাদের মনে হবে গল্পটি অতি সাধারণ, তখনই এমন সব টুইস্ট সামনে আসবে যা আপনাদের সকল ধারণাকে ভেঙে পাল্টে দেবে। এই গল্পের ক্লাইম্যাক্স, আর ক্লাইম্যাক্সের পর গল্পটি এমনভাবে মোড় নেবে যা আপনারা আশাই করেননি। এমনই একটি টানটান উত্তেজনার সাথে তৈরি আজকের গল্পটি। সো হ্যালো এভরিওয়ান, শুরু করা যাক আজকের গল্পের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি অন্ধকার ঘরে একজন মহিলা মন্ত্র উচ্চারণ করে কী যেন করছে, যার নাম গাঙ্গুটি। গাঙ্গুটি একটি পুতুলকে সামনে রেখে মনে হচ্ছে কালো জাদুর উপাসনা করছে, আর এ সকল কিছু লুকিয়ে দেখছিল দরজার ওপাশ থেকে ছোট্ট একটি মেয়ে, যার চোখে মুখে ছিল ভয়ের রাশ, যার নাম হলো রাধা। তখনই পিছন থেকে রাধার বাবা মা এসে রাধাকে সরিয়ে দরজা নক করতে শুরু করে। গাঙ্গুটি দরজা খুলে সামনে এসে বলে, তোমরা আমাকে সকল গ্রামবাসীর কাছে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছ। আমি এখন ওই সকল অপমানের প্রতিশোধ নেব। আমি তোমার সন্তানের উপর এমন জাদু করেছি যে সে কখনো শান্তিতে জীবন কাটাতে পারবে না। এভাবে কেটে যায় অনেকগুলো বছর। রাধা এখন বড় হয়েছে, সে বিয়ে করেছে, তার হাজবেন্ডের সাথে শহরে থাকে, যার একটি মেয়েও আছে, যার নাম হলো ছাই। রাধা ছাইকে স্কুলের গাড়ি পর্যন্ত ছেড়ে আসে রেডি করে দিয়ে। এরপর রাধা ডক্টরের অ্যাপয়েন্টমেন্টে ডক্টরের কাছে যায়। তখন বুঝতে বাকি থাকে না যে রাধা শারীরিকভাবে সুস্থ নেই। অন্যদিকে দেখা যায় রাধাকে গ্রামের বাড়ি যেতে হবে, কারণ তার পৈতৃক বাড়ি ভেঙে যেখানে রিসোর্ট তৈরি করা হবে। এর জন্য ডক্টরের কাছে পরামর্শ নিতে এসেছে তার গ্রামে যাওয়া সঠিক হবে কিনা। প্রতি উত্তরে ডক্টর বলে রাধা কি ওইখানে যেতে মানসিকভাবে প্রস্তুত কিনা। তখন আমরা রাধাকে ইমোশনাল হতে দেখি এবং সে বলে, ওইখানে আমি বড় হয়েছি, আমার সকল স্মৃতি ওইখানে রয়েছে, আমার খুব যেতে ইচ্ছে করে। তখন ডক্টর বলে, তাহলে যেতে সমস্যা কোথায় তোমার। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রাধার অতীতের কিছু ঘটনা, এবং তখনই ডক্টর জিজ্ঞেস করে, তুমি শেষবার কবে ওইখানে গিয়েছিলে। তখন রাধা জানায়, বিয়ের আগে। তখন ডক্টর বলে, আমার মতে তুমি ওইখানে এত বছরে মাত্র 5 বারই গিয়েছো। তখন রাধা বলে, আমার ভয় করে সেখানে যেতে। ডক্টর বলে, তোমার পৈতৃক বাড়ি ভেঙে ফেললে তুমি কোনোদিনই আর দেখতে পারবে না, তোমার যাওয়া উচিত একবার। তোমার যদি এনজাইটি ফিল হয় তাহলে আগের মতো ডায়েরি লেখা শুরু করে দিবে, তাহলে তোমার মাইন্ড শান্ত থাকবে, এবং কিছু ঔষধ আমি লিখে দিচ্ছি বলে ডক্টর অতিরিক্ত স্ট্রেসে থাকবে, তখনই এই ওষুধগুলো তুমি খাবে। তখন আবার আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রাধা তার হাজব্যান্ড ও মেয়েকে নিয়ে গাড়িতে ঘুরতে বেরিয়েছিল, আর হঠাৎই তখন একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে যায়। তাদের গাড়ির আবার পরক্ষণেই দেখা যায় রাধা ডক্টরের দেওয়া ওষুধ সেবন করে গাড়ি চালিয়ে গ্রামে যাচ্ছে, এবং সে খুবই চিন্তিত ও ভয়ে আছে। তার সাথে রয়েছে তার ছোট মেয়ে সাই। কিন্তু সে যতই সাইয়ের সাথে কথা বলার চেষ্টা করছে, সাই তার মায়ের সাথে তেমন কোনো কথা বলতে পছন্দ করছে না। রাধা তার হাজব্যান্ডকে কল দেয় বাড়ির বিষয়ে জানানোর জন্য। তার হাজব্যান্ড শেখর কাজের সূত্রে দেশের বাইরে থাকে। সে এটাও বলে তার ওই বাড়িতে যেতে ভয় করছে। পরের দৃশ্যে দেখানো হয় রাধা গ্রামের বাড়ি পৌঁছে গেছে, এবং রাধাকে পেয়ে তার কাজিন, আত্মীয়, এমনকি তার বাবা মাও অনেক খুশি হয়েছে। তার বাবা মা রাধাকে জিজ্ঞেস করে রাধা কেন তেমন যোগাযোগ করে না তাদের সাথে। রাধা বলে, মাত্রই তো বাড়ি এলাম, এখনই এত কমপ্লেন। তখন দেখা যায় রাধা তার বাবার সাথে বসে কথা বলছে, এবং রাধার বাবা বলে তার এবার একার পক্ষে এত বড় বাড়ি দেখে রাখা সম্ভব নয়, তাই এই বাড়ির এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তার বাবা এটাও বলে বাড়ি ভেঙে ফেলার পর তার বাবা মা তার সাথেই থাকবে। রাধা বলে, আমিও এমন স্বপ্ন দেখি আমরা সবাই একসাথে রয়েছি। এরপর রাতের খাবারের পর ঘুমোতে গেলে রাধা তার মেয়ে সাইকে তার পাশে ঘুমোতে বলে। সাই মায়ের কথা শুনে
মায়ের পাশেই ঘুমিয়ে পড়ে। সকালে সবাই গল্প করার সময় রাধা খেয়াল করে সবাই থাকলেও এখানে কোথাও সে ছাইকে দেখা যাচ্ছে না। তাই সে উপরের ছাইকে খুঁজতে খুঁজতে ওই রুমের কাছে এসে পৌঁছায় যেখানে গাঙ্গুটি কালো জাদু করেছিল। রাধা লক্ষ্য করে দেখে ছাই সেই পুতুলটি নিয়ে খেলছে যে পুতুলটি দিয়ে গাঙ্গুটি কালো জাদু করেছিল তার উপর। অন্যদিকে রাধাকে না পেয়ে তার মাও তার খোঁজে ওইখানে পৌঁছায় আর দেখতে পায় রাধা ওই পুতুলের সামনে বসে অদ্ভুতভাবে গান গাইছে এবং তার মাকে গাঙ্গুটি বলা ওই কথাটি বলে, তোমার জীবন ধ্বংস হবে। তখনই দেখা যায় তাদের খোঁজে বাড়ির সবাই ওইখানে উপস্থিত হয়। তখনই রাধাকে নর্মালভাবে কথা বলতে দেখা যায় এবং সে জানায় এই পুতুলটি ছাইয়ের কাছে ছিল এবং তার নামও রেখেছে বাগাবাই। তখন রাধার মা ভয়ে ওই পুতুলটিকে ফেলে দেয়। তখন রাধা বলে, এসব কুসংস্কার অন্তত এখন এই সময়ে এমন কথা হাস্যকর শোনায়। তখন দেখা যায় রাধার মা এক মহিলাকে রাধার কাছে নিয়ে এসেছে গতকালের ঘটনার কারণে। এর আগেও এই মহিলা অনেকবার এসেছিল, অনেক রিচুয়াল করেছিল। রাধা বলে, আমি এগুলো বিশ্বাস করি না, তবুও তোমাদের কথায় আমি কোনো আপত্তি করছি না। সেই মহিলা রাধাকে বসিয়ে মন্ত্র উচ্চারণ করে। তখনই সেখানে ছাই আসলে রাধা ছাইয়ের সাথে কথা বলতে শুরু করে। রাধার বাবা ডক্টরকে কল করে বলে রাধার অবস্থা এখন বেশ ভালো। তখন ডক্টর বলে রাধাকে বাস্তবতা মেনে নেওয়া বোঝাতে হবে। রাধার বাবা বলে, এতে রাধার উপর কোনো প্রভাব পড়বে না তো? ডক্টর বলে, আস্তে আস্তে রাধাকে বাস্তবের সম্মুখীন করতে হবে। কিন্তু এখন প্রশ্ন হলো, ডক্টর আসলে কোন বাস্তবতার সম্মুখীনের কথা উল্লেখ করেছেন এখানে, যেটা আমরা জানি না? তাহলে কিছুক্ষণ পরেই আমরা জানতে চলেছি সে সম্পর্কে। দেখা যায় রাধার মা একজন গুরুদেব নিয়ে আসে, কারণ সে ওই পুতুলটিকে নিয়ে খুবই চিন্তিত ছিল। গুরুদেব রাধার মাকে একটি লাল সুতো দেয় রাধাকে পরিয়ে দিতে এবং সারা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে মন্ত্র উচ্চারণ করে দেয়। রাধার মা গুরুদেবের কথা মতো ওই সুতোটি রাধাকে পরিয়ে দেয়। রাধা তখন তার ছোটবেলার এক বাক্সের চাবি চায় যেখানে তার ব্যবহৃত অনেক কিছু রয়েছে। রাধার মা সম্মতি না দিলে রাধা অনেক জেদ করায় তিনি চাবিটি দিয়ে দেন। এরপরই রাধা তার কাজিনদের নিয়ে সেই বাক্সটির উদ্দেশ্যে ওই রুমের মধ্যে পৌঁছায় এবং বাক্সটি খুলতে থাকে, যেখানে তাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এবং অনেক বই রয়েছে। তারা এগুলো দেখে খুবই ইমোশনাল হয়ে যায়। হঠাৎই রাধার চোখ পড়ে একটি থলির দিকে, যার মধ্যে ছিল ব্ল্যাক চ্যাট করার জিনিসপত্র, যার মাধ্যমে আত্মাকে ডাকা হয়। রাধা তখন ওই ব্ল্যাক চ্যাটটি খেলতে চায়। রাধার এক কাজিন বলে, যেই আত্মা ডাকার পরে আসে অনেক সময় চলে যেতে অস্বীকার করে, ফেরত পাঠানো যায় না। রাধা বলে, ভয় পাওয়ার কিছু নেই, এগুলো এক্সিস্ট করে না, এগুলো কুসংস্কার। এরপর তিনজন চোখ বন্ধ করে আত্মা ডাকার রিচুয়াল করে এবং গুটিগুলো ফেলে, কিন্তু তারা কোনো নাম মেলাতে পারছিল না গুটিগুলোর মধ্যে। একটা সময় রাধা খুবই অস্বাভাবিকভাবে মন্ত্র উচ্চারণ করতে থাকে আত্মা ডাকার জন্য। তার কাজিনরা ভয় পেয়ে রাধাকে ওই স্থান থেকে টেনে জোর করে উঠিয়ে আনে, কিন্তু তাদের করা ব্ল্যাক চ্যাটে কার নাম উঠেছে তা লক্ষ্য করে না তারা। মাঝরাতে রাধা ছাইকে না পেয়ে খুঁজতে খুঁজতে তখন সে দেখে ছাই ওই পুতুলটি নিয়ে খেলছিল। তখন রাধা মেয়েকে নিয়ে ঘুমোতে চলে যায় রাগ করে। পরের দিন রাধা শহরে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই ছাই ওই পুতুলটিকেও সঙ্গে নিয়ে নেয়। রাধার মা ড্রাইভারকে নিয়ে যেতে বলে, কিন্তু রাধা তখন তার মায়ের সাথে খুবই খারাপ ব্যবহার করে। তারপর সে শেখরকে কল দিয়ে কথা বলতে থাকে। তখনই রাধার বাবা শেখরের সাথে কথা বলতে চায়, কিন্তু রাধা নানানভাবে এড়িয়ে যাচ্ছিল আর ফোনটি তার বাবাকে দিচ্ছিল না। রাধার বাবা জোর করে তার মেয়ের কাছ থেকে ফোনটি নিয়ে দেখে রাধা যেই ফোনের মাধ্যমে শেখরের সাথে কথা বলছে তা আসলে ভাঙা একটি নষ্ট ফোন। তার মানে সে কখনোই শেখরের সাথে কথা বলেনি। রাধা তখনই কান্নায় ভেঙে পড়ে এবং আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ওই যে মনে আছে গাড়ি আর ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন রাধার কিছু না হলেও শেখরের মারাত্মকভাবে আহত হয়
এবং তাকে হাসপাতালে নিলে হাসপাতালের ডক্টররা জানায় শেখর মারা গিয়েছে। ওই অ্যাক্সিডেন্টে আসলে শেখর মারা গিয়েছিল। তারপর রাধা শহরে এসে নতুন এক সাইকিয়াট্রিস্টের কাছে এসে তার গল্প বলতে থাকে ডক্টর রেশমি পণ্ডিতকে। সব কিছু শোনার পর বোঝা যায় 2 বছর আগে অ্যাক্সিডেন্টে যে তার হাজব্যান্ডের মৃত্যু মেনে নিতে পারেনি সে, তাই শেখরকে সবসময় কল্পনায় রেখেছে বাস্তব দৃশ্যে। রেশমি জানতে চায় রাধা কী করতে ভালোবাসে। রাধা জানায় সে ডায়েরি লিখতে খুবই ভালোবাসে। রেশমি জানতে চায় তার মেয়ে সাই তার বাবাকে হারিয়ে এখন কেমন আছে। রাধা বলে সাই এখন আগের মতো কথা বলে না। রেশমি রাধাকে বলে রাধা চাইলে সব তাকে খুলে বলতে পারে। রাধা বলে আমি এখনও প্রস্তুত নই, আমার সময় প্রয়োজন। রাধা বেরিয়ে তার এক কাজিনকে ফোনে জানায় সে তার ডক্টর চেঞ্জ করেছে, সে খুবই ভালো। রাতে রাধা শব্দ শুনে মনে হচ্ছিল কেউ রাধাকে ডাকছে। তখনই পরের দিন রাধার মা তাকে কল করে বলে সে যেন তার বাবার সাথে কথা বলে, কারণ গ্রাম থেকে যাওয়ার পরে রাধা তার বাবার সাথে কোনো কথাই বলেনি, যার কারণে তার বাবা খুবই চিন্তিত এবং কান্না করছে। রাধা গ্রাম থেকে আসার পর কারোর সাথেই তেমন কথা বলেনি। রাধার কাজের মেয়ে জানায় তার পুতুলটিকে দেখলে ভয় হয়, এটি দেখতে খুবই ভয়ঙ্কর, এটাকে না রেখে বাইরে ফেলে দেওয়া উচিত। রাধা বলে সাই এই পুতুলটিকে অনেক পছন্দ করে, এটি দিয়ে খেলা করতে। রাতে কাজ করার সময় রাধা আবার সেই আওয়াজ শুনতে পায় এবং দেখে সাই ওই পুতুলটির সাথে খেলছে। রাধা রাগ করে পুতুলটি ফেলে দেয়। পরের দিন রাধা ডক্টরের কাছে আসে এবং বলে তার এটা মনে হয় বাড়িতে তারা ছাড়াও অন্য কেউ আছে তাদের সাথে। রাধা আরও বলে আমি ছোট হতে হরর মুভি দেখতে পছন্দ করতাম, এমনকি আমি তার উপর একটি স্টোরিও লিখেছিলাম। ডক্টর ওই স্টোরিটা পড়তে চায়, তবে রাধা বলে সেটা অনেক আগে লিখেছিল, ওই ডায়েরিটা এখন কোথায় আছে তা তার জানা নেই। বাড়ি পৌঁছে রাধাকে তার কাজের মেয়েটি জানায় 3 দিন যাবৎ সাই কিছুই খাচ্ছে না। রাধা এতে ভীষণ রেগে যায় এবং অনেকগুলো ওষুধ খেয়ে নেয় একসাথে। এবং পুতুলটিকে সোফায় দেখতে পেয়ে রাধা ভীষণ অবাক হয়ে যায়। এরপর রাধার কাছে তার পূর্বের ডক্টরের কল আসে। তিনি জিজ্ঞেস করে রাধা এতদিন কেন দেখা করেনি তার সাথে, কেন কোনো যোগাযোগ রাখেনি। রাধা বলে আমি এখন নতুন সাইকিয়াট্রিস্ট থেকে কাউন্সেলিং নিচ্ছি। ডক্টর জানায় ট্রিটমেন্ট বন্ধ না করতে। কথা বলা শেষ করতেই রাধা তার জানালায় সাইকে দেখতে পায়, অর্থাৎ সাইয়ের প্রতিবিম্ব দেখা যায় বারবার এবং সে খুবই ঘাবড়ে যায়। তাই সে সাইকে চেক করতেই দেখতে পায় সাই আবার ওই পুতুলটির সাথে কথা বলছে। এতে রাধা রেগে সাইকে প্রশ্ন করে এটা কেন আবার সাই এনেছে এখানে। তখন সাই জানায় সে আনেনি, পুতুলটি নিজেই এসেছে এখানে। তাই রাধা পুতুলটি বাড়ির বাইরে ফেলতে গেলে পুরোহিতের দেওয়া লাল সুতোটি খুলে হাত থেকে পড়ে যায় ওইখানে। রাধা রুমে এসে মেয়ের খেলনা গুছিয়ে রাখার সময় তার ডায়েরিটা খুঁজে পায়। পরের দিন ওই ডায়েরিটা রেশমিকে দেখাতে নিয়ে যায়। ডক্টর রেশমি লক্ষ্য করে ডায়েরিতে রাধা অনেকগুলো সাইন এঁকে রেখেছে। রাধা জানায় ছোটবেলায় একজন মহিলা তাকে কালো জাদু করেছিল। গাঙ্গুটি নামের একজন তাদের বাড়িতে থাকতে এসেছিল। গ্রামের মানুষজন তাকে কালো জাদু করতে দেখে রাধার মাকে জানালে রাধার মা খুবই চিন্তিত হয় এবং গাঙ্গুটিকে প্রশ্ন করে। তখন গাঙ্গুটি বলে এটা আমার বাড়ি, আমি যা ইচ্ছা করব। তখন রাধার মা বলে তোমাকে দয়া করে আমি বাড়িতে রেখেছি, চাইলে এখনই বের করে দিতে পারি, তোমার পরিবারে কেউ নেই তাই আমি তোমাকে দয়া করেছি। তখন গাঙ্গুটি বলে আমাকে বের করে তো দেখো, আমি তোমার পরিবারকে একদম ধ্বংস করে দিতে পারি। একদিন রাতে গাঙ্গুটি কালো জাদু করার সময় গ্রামের সকলে এসে তাকে ধরে ফেলে এবং গ্রাম ছাড়া করে। তখন থেকে গাঙ্গুটির মনে রাধার পরিবারের প্রতি আক্রোশ থাকে। সে তার কিছু জিনিস নেওয়ার বাহানা করে আবার তাদের বাড়িতে ফিরে আসে এবং উপরের একটি রুমে যেয়ে আমরা প্রথম দৃশ্যে যেই দৃশ্যটি দেখেছিলাম সে কালো জাদু করতে থাকে। আর এই দৃশ্যটি আমাদের মুভির প্রথমে দেখানো হয়েছে। রাধা জানায় এই ঘটনার পরই সে অসুস্থ হয়ে যায়। বাবা মা অনেক চেষ্টা করেছে সুস্থ রাখার জন্য। আমার মায়ের ধারণা
আমার হেলথ কন্ডিশনের পেছনে ওই গাঙ্গুটিই দায়ী। তখন রেশমি প্রশ্ন করে, এরপর গাঙ্গুটির কি হয়েছিল? তখন রাধা বলে, তার বডি নদীতে গ্রামবাসী খুঁজে পেয়েছিল। রেশমি রাধার কাছে পূর্বের ডক্টরের নাম্বার চায়। রাধা বলে তার ফোনে এখন নেটওয়ার্ক নেই, সে তাকে পরে টেক্সট করে পাঠিয়ে দিবে। রেশমি জানায়, তুমি মুখেই বলো, আমি নোট করে নিচ্ছি ডায়েরিতে। তখন নাম্বারটি রাধা দিয়ে দেয় রেশমিকে। এরপর রেশমি রাধার ডায়েরি পড়তে শুরু করে এবং ডায়েরির লেখা সাইনের ছবি তুলে তার সিনিয়র ডক্টরকে পাঠায় এগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য। ওই লোকটি জানায় এগুলো সবই কালো জাদু করার চিহ্ন। রেশমি রাধার পূর্বের ডক্টরকে ফোন দেয় রাধা যেই নাম্বারটি দিয়ে গিয়েছিল সেই নাম্বারে, কিন্তু কল ধরে রাধার এক কাজিন। কারণ রাধা তার পূর্বের ডক্টরের নম্বরের পরিবর্তে কাজিনের নম্বর দিয়েছিল। তখন রেশমি তার কাজিনের হতে রাধার পূর্বের ডক্টরের নম্বর কালেক্ট করে। এরপর কল দিয়ে রেশমি জানায় রাধা বিপদে আছে। তখন দুই ডক্টরই বেরিয়ে পড়ে রাধার বাড়ির উদ্দেশ্যে। এদিকে রাধা বাড়িতে ফিরলে ডাস্টবিনে পুতুলটি দেখতে পায় না। পুতুলটি উধাও হয়ে গিয়েছে কোথাও। তাই সে বেশি কিছু না ভেবে ভেতরে এসে টিভি দেখতে থাকে। তখনই দরজায় কলিং বেলের আওয়াজ পায় রাধা এবং দেখতে পায় দরজার ওপাশে তার মৃত হাজবেন্ড দাঁড়িয়ে আছে। রাধা ভয় পেয়ে ভাবতে থাকে এটা তার ইমাজিনেশন, কিন্তু শেখর রাধাকে বারবার ডাকতে থাকে। রাধা উপরে এসে দেখতে পায় সাই ওই পুতুলটিকে নিয়ে আবারও খেলছে। রাধা তখন খেয়াল করে পুতুলটি মুভ করছে। রাধা ভয়ে চিৎকার করে ওঠে। নিচে আসলে শেখরকে দেখে অবাক হয়ে আবার পালাতে থাকে। আর দেখা যায় তার হাজবেন্ড দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করেছে। রাধা শেখরকে প্লেট ছুঁড়ে মারলে শেখরের মাথা থেকে রক্ত ঝরতে থাকে এবং শেখর আহত হয়ে যায়। তখনই বোঝা যায় শেখর মারা যায়নি, শেখর আসলে বেঁচে আছে। রাধা তখন ছাইকে খুঁজতে নিয়ে দেখতে পায় ছাই গাঙ্গুটির সাথে খেলা করছে। গাঙ্গুটি কোথা থেকে আসলো? এদিকে রেশমি রাধার বাড়িতে এসে পৌঁছায় এবং শেখরকে দেখে অবাক হয়ে যায়। তখন গাঙ্গুটি রাধাকে বলে, এই শেখরই তোমার হ্যালুসিনেশন, তাকে মেরে ফেলো। শেখর সত্যি নয়, সে মিথ্যা। এ কথা শুনে রাধা শেখরকে মারতে এসে দেখে রেশমি এখানে এসেছে। রেশমি এখানে কিভাবে আসলো? রেশমি তো তাহলে মিথ্যা নয়। তখন রাধা বুঝতে পারে রেশমি তো আর তার হ্যালুসিনেশন হতে পারে না। তখন গাঙ্গুটি বলে, রেশমিও সত্যি নয়, রেশমিও মিথ্যা, তাকেও মেরে ফেলতে বলে। তখন রাধা দুজনকে মারতে যায়। তারা বুঝালেও রাধা গাঙ্গুটির কথায় অটুট থাকে। তাদের আঘাত করে এবং বুঝতে পারে না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। তখন রাধার পূর্বের ডক্টর রাধার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। পরক্ষণেই দেখানো হয় রাধা তার ডক্টর রেশমি এবং তার হাজবেন্ডকে মেরে ফেলার খুবই চেষ্টা করছে। তার সাথে কিছুতেই ডক্টর রেশমি এবং তার হাজবেন্ড শেখর পেরে উঠছিল না, কারণ তখন রাধার মধ্যে গাঙ্গুটির কালো জাদুর প্রভাব চলছিল। তখনই তৎক্ষণাৎ রাধার পূর্বের ডক্টর উপস্থিত হয়ে রাধাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। তখন রাধা ওই আবার অ্যাক্সিডেন্টের ঘটনায় পৌঁছে যায়। সে দেখতে পায় সেই অ্যাক্সিডেন্টে আসলে তার হাজবেন্ড নয়, ওই অ্যাক্সিডেন্টে তার মেয়ে মারা যায়। এরপর রাধাকে হাসপাতালে ভর্তি করানো হয়। রেশমি রাধার পরিবারের কাছে জানতে চায় রাধার বলা সকল কথাই কি কল্পনা নাকি। রাধার পূর্বের ডক্টর জানায় রাধা ছোটবেলা হতেই ইমাজিনেশন করে সত্য ঘটনাকে মিথ্যে বলে বিশ্বাস করত। গাঙ্গুটির কালো জাদু রাধার উপর অনেক প্রভাব ফেলে। রাধার বাবা সায়েন্সকে বিশ্বাস করে রাধাকে আমার কাছে আনে, কিন্তু রাধার মা কিছুতেই সায়েন্স বিশ্বাস করে না। রাধার মা বিশ্বাস করে এ সকলই
গাঙ্গুটির করা কালো জাদুর প্রভাব। রাধা অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল। অন্যদিকে রাধার মা বলে, ডক্টরের কাছে আমাদের করা সব কিছুই কুসংস্কার মনে হয়, কিন্তু আমি তো জানি আমার মেয়ে। কুসংস্কার মনে হলেও রাধার ছোটবেলায় গাঙ্গুটির বলা এবং করা কালো জাদুর প্রভাব আমি নিজ চোখে দেখেছিলাম আমার মেয়ের উপরে। আমরা তাকে সুস্থ করার জন্য অনেক কিছু চেষ্টা করেছি। বাড়িতে রিচুয়াল করার পর রাধা অনেকটাই সুস্থ হয়ে ওঠে। কিন্তু এদিকে রাধার বাবা বলেন, রাধার হাজব্যান্ড শেখর রাধাকে অনেক সাপোর্ট করেছিল এই বিষয়ে, কিন্তু রাধা তার এই মানসিক ট্রমা থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারেনি। কাজের ক্ষেত্রে কাজ করার জন্য রাধাকে রেখে দেশের বাইরে যেতে হয় শেখরকে। আমরা কয়েক মাস রাধার সাথেই ছিলাম, কিন্তু তারপর আমাদের বাড়ি ফিরতে হয়, কারণ আমাদের বাড়িতে কিছু কাজ রয়েছিল। তার কিছুদিন পর থেকেই কোভিডের কারণে লকডাউন হওয়ায় আমরা রাধার কাছে আসতে পারি না। ওদিকে শেখরও রাধার কাছে আসতে পারে না, তাই রাধা একাই ছিল তার বাড়িতে। এরকম ট্রমার মধ্যে রাধা একা বাড়িতে থাকা খুবই বিপজ্জনক ছিল। শেখর জানায় তাদের লাভ ম্যারেজ হয়েছিল। আমি রাধার কাছ থেকে সব কিছুই শুনেছি। আমি রাধার সকল বিষয় সম্পর্কে জানি। আমি জেনেই তাকে মেনে নিয়েছিলাম, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পর সব আবার রাধার লাইফে অতীতের অবস্থায় ফিরে আসে। তখন রেশমি বলে, এটাই স্বাভাবিক নয় কি? সে তার একমাত্র মেয়েকে হারিয়েছিল এবং আপনিও তার পাশে ছিলেন না। সে কোনো মেন্টাল সাপোর্ট পায়নি আপনাদের কাছ থেকে। তখন রাধার হাজব্যান্ড শেখর বলে, কিসের মেয়ে? কোন মেয়ের কথা বলছেন? আমাদের তো বাস্তবে কোনো মেয়েই ছিল না কখনো। রাধা হ্যাঁ প্রেগনেন্ট হয়েছিল, কিন্তু রাধার মিসক্যারেজ হয়েছিল। আমাদের কোনো বাচ্চা ছিলই না। তখন ডক্টর বুঝতে পারে এগুলো সবই ছিল রাধার ইমাজিনেশন। রাধার পূর্বের ডক্টর জানায়, রাধার মতো পেশেন্ট এমন কাউকে তার পাশে চায় যে তার কল্পনাকে বিশ্বাস করবে, এবং আমি তাকে ছোটবেলায় হতে ট্রিটমেন্ট করছি, তাই আমি রাধার সম্পর্কে জানি। রাধা তার কল্পনাকে নিয়েই বাঁচতে পছন্দ করে। তাই হয়তোবা রাধা আপনাকে আমার নম্বরটি না দিয়ে তার কাজিনের নম্বরটি দিয়েছে, যাতে রাধার সকল কথা আপনি বিশ্বাস করেন, আমার কাছ থেকে কোনো কিছুই জানতে না পারেন। পরেক্ষণেই আমরা দেখতে পাই রাধার হসপিটালে রাধার জ্ঞান ফিরেছে। রাধা তার সামনে তার সকল পরিবার এবং তার হাজব্যান্ড শেখরকে দেখতে পায়। তখন রাধা বুঝতে পারে শেখর তার ইমাজিনেশন নয়, শেখর মিথ্যে নয়, শেখর আসলেই বাস্তব, শেখর জীবিত এবং শেখর তার হাজব্যান্ড। তখন রাধা তার ডক্টরকে বলে, আমি আবার ভালো হতে চাই, আমি এই ট্রমা আর নিতে পারছি না, আমাকে অবশ্যই সুস্থ হতে হবে। তখন রাধার মা রাধাকে বলে, তুমি আবার সুস্থ হয়ে যাবা, আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আমরা আবার ওই হোলি ফায়ার রিচুয়ালটি করব। তোমাকে সুস্থ করার জন্য যা করা লাগে আমরা করব, আমরা তোমাকে আর কখনোই একা ছাড়ব না। তখন দেখানো হয় রাধার ডক্টর বলে, পূর্বের ডক্টর, সে বলে রাধাকে খুবই সাবধানে রাখতে হবে, তাকে ভালোবাসা দিতে হবে, বাস্তবতা শেখাতে হবে। এই পেশেন্টগুলো আসলে এরকমই হয়, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, যত মিলেমিশে থাকা যায়, তাদের যত বাস্তবতা মেনে নিতে শেখানো যায়, তারা তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখন ডক্টর রেশমি রাধার পূর্বের ডক্টর ধনঞ্জয়কে জিজ্ঞেস করে, তাহলে রাধা যে পুতুলটির কথা বলতো, যে পুতুলটিকে রাধা বারবার বাইরে ফেলে আসতো এবং সেটা বারবার তার ঘরের ভিতরে আসতো, সেটা কি ছিল? তখন ডক্টর জানায়, এটা কিছুই ছিল না, এটা সম্পূর্ণই রাধার ইমাজিনেশন। আর যদিও কোনো পুতুল থেকে থাকে, সেটা যদি রাধা বারবার বাহিরে নিয়েও গিয়ে থাকে, ফেলে দিয়ে আসে, তাহলে সে আবার সেটা নিজেই আবার ঘরে নিয়ে এসেছিল। গল্পের শেষে দেখানো হয় রাধারা যেই ব্ল্যাঙ্ক চেকগুলো ফেলেছিল সেগুলোতে কার নাম উঠেছিল, সেখানে দেখা যায় গাঙ্গুটির নাম উঠেছিল। তখন দেখানো হয় রাধার বাবা ওই বাড়িটি
সম্পূর্ণ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে এবং পূর্বের মতো স্বাভাবিক জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এভাবেই শেষ হয় আজকের গল্পের এক্সপ্লেনেশন। আমার বলা আজকের গল্পের এক্সপ্লেনেশনের মধ্যে যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে ক্ষমা চোখে দেখবেন এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।